This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর এই মুহূর্তে যে বড় খবরে আমাদের নজর, কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। মেছুয়া বাজারের একটি হোটেলে আগুন থেকে বাঁচতে কার্নিশ থেকে ঝাঁপ দিয়েছেন এক ব্যক্তি এবং তাতে তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখছেন তা টিভি9 বাংলার এক্সক্লুসিভ ছবি। আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন আজিজ। একে একে কথা বলবো। প্রথমে সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, একটু আগে আমরা ছবি দেখাচ্ছিলাম যে ফিরহাদ হাকিম তিনি গিয়ে পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার। এখন সেখানে কি চলছে, পরিস্থিতি ঠিক কতটা নিয়ন্ত্রণে? অনেকটা সময় কেটে গেছে। অনেকটা বলতে দেখো, ইতিমধ্যেই কিন্তু 2.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু সম্পূর্ণরূপে যে স্বাভাবিক তা কিন্তু নয়। কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে মেয়র ফিরহাদ হাকিম, এমনকি জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার সহ আরও অনেকেই কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তারা গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন। আমার ক্যামেরা পার্সন কুণালকে বলবো দেখানোর জন্য। একদিকে ল্যাডার দিয়ে যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পাশেই যে সাদা রঙের ঋতুরাজ হোটেল, সেই হোটেলের ছাদে গিয়ে যে সমস্ত হোটেলের গেস্ট যারা আটকে পড়ছিলেন তাদেরকে পাশের যে বহুতল রয়েছে, এই যে কমলা রঙের যে বহুতল দেখতে পাচ্ছ, সেই বহুতলে শিফট করে নিয়ে আসা হচ্ছে বা সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তার কারণ এই ল্যাডার ওপরে ওঠানোর পর সেখান থেকে যারা আটকে রয়েছেন তাদেরকে নিচে নামিয়ে নিয়ে আসা, অর্থাৎ ল্যাডারকে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসা, আবার পুনরায় ওপরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। আর সেই সময় বাঁচানোর জন্য, কারণ এই বাজেট সময়ে যারা আটকে রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। আর এই সময় বাঁচানোর জন্যেই এই হোটেলের ছাদ থেকে পাশের যে বহুতল, সেই বহুতলের ছাদে যারা আটকে রয়েছেন তাদেরকে দ্রুততার সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই বেশ কিছু যারা পর্যটক থেকে শুরু করে যারা ব্যবসায়ী ভিন রাজ্য থেকে এসেছিলেন, এই হোটেলে যারা ছিলেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং আরও অনেকে কিন্তু আটকে রয়েছেন, সেই সংখ্যাটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিছু সময় আগেই আমরা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলছিলাম, তিনিও যেমনটা জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত ভেতরের কি পরিস্থিতি সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তুমি যে কথা বলছো, তুমি আমাদের সঙ্গে থাকো। মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন কিছুক্ষণ আগে। তিনি ঠিক কি জানিয়েছেন আপনাদের শোনায়। আজকে আছেন, ছাদ থেকে ওই ছাদে পাঠানো হচ্ছে। অনেক হয়ে গেছে, এখন হয়ে যাচ্ছে না। হোটেল তো এখন সব রুমের চেকিং হচ্ছে। আর ছাদে কত ওই যা ছাদে আছে ওই পাশের ছাদে নিয়ে যাওয়া হচ্ছে, ওখান দিয়ে হেঁটে নেমে আসছে। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি, সেও রয়েছে একেবারে গ্রাউন্ড জিরোতে। আমাদের প্রতিনিধি আজিজ আমাদের সঙ্গে রয়েছে। আজিজের সঙ্গে একটু কথা বলি, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, আজিজের সামনে এই মুহূর্তে কি কি পরিস্থিতি নজরে আসছে সমস্তটা জানবো। আজিজ, দেখো সরাসরি আমি ছবি দেখাবো একটা। অভিজিৎকে বলবো ছবিটা দেখাতে। একতলার একটি জানালার থেকে কিন্তু আগুন এখনও জ্বলতে দেখা যাচ্ছে এবং আগুনটা যদিও ভিতরে জ্বলছে কিন্তু এখনও কিন্তু সেই আগুনের শিখা একদম স্পষ্ট এবং আগুন কিন্তু জ্বলছে। এবং পাশাপাশি আমি আরও একটা ছবি দেখাতে বলবো, ছাদে যারা আটকে রয়েছেন একেবারে সামনে থেকে আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব। ছাদে কিন্তু এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন এবং এই যে হাইড্রোলিক ল্যাডার, এই ল্যাডারে করে অ্যাট আ টাইম একজনকেই পাশের বাড়ির যে ছাদ রয়েছে সেই ছাদে শিফট করা হচ্ছে। এবং যেহেতু যেমনটা এর আগেও বলছিলাম যে এই ল্যাডারের যে উচ্চতা এবং এই বিল্ডিংয়ের যে উচ্চতা, সেই উচ্চতার জন্য প্রত্যেককে একে একে নিচে নামিয়ে আনতে বেশ কিছুটা সময় নষ্ট হচ্ছিল এবং সেই কারণেই এদেরকে একে একে পাশের বাড়ির যে বিল্ডিং রয়েছে সেখানে শিফট করা হচ্ছে। সেখান থেকে প্রত্যেকে নিচে নেমে আসছেন এবং তারপর নিচেই কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স রয়েছে, সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, প্রয়োজনে হাসপাতালে পাঠানো হচ্ছে। বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং সিপিও যেমন রয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম এসেও গোটা পরিস্থিতি দেখে গেছেন। আপাতত পরিস্থিতি বলা যায় যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে হলেও কিছুটা উপরে যারা আটকে রয়েছেন এখনও বেশ কয়েকজনকে উপরে দেখা যাচ্ছে, যারা অপেক্ষা করছেন হাইড্রোলিক ল্যাডার কখন তাদেরকে পাশের ছাদে শিফট করবে সেই অপেক্ষা তারা করছেন। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রয়েছেন বেশ কয়েকজন এবং সেই সঙ্গে আগুন কিন্তু সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এখনও যে ছবি একটু আগে দেখাচ্ছিলাম, আবারও অভিজিৎকে বলবো সেই ছবিটা দেখাতে। আগুন কিন্তু এখনও একতলার একটি জানলার ফাঁক দিয়ে কিন্তু আগুনের শিখা দেখা যাচ্ছে এবং এই বিল্ডিংয়ের যে জানালা, সেই জানালার যে কাঁচ অত্যন্ত মোটা। দমকল কর্মীরা বেশ অনেকক্ষণ করে চেষ্টা করেছেন সেই কাঁচ ভাঙার, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এখনো অবধি আসেনি আগুন। 2.5 ঘন্টার বেশি সময় অতিক্রম হয়ে গেছে। তুমি আমাদের সঙ্গে থাকো আজিজ। আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলি। সুপ্রিয়, এই গোটা ঘটনা এখন অবধি ঠিক কি কি আপডেট আসছে? কতজন আটকে রয়েছেন সেই সংখ্যাটা কি এখন অবধি স্পষ্ট হচ্ছে? বা মানে একজন যিনি আতঙ্কিত হয়েছিলেন তার মৃত্যু হয়েছে, তিনি ঝাঁপ দিয়েছিলেন তার মৃত্যু হয়েছে, আর কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি? দেখো 6 তলা হোটেল, বহু রুম রয়েছে এই হোটেলে।
একেবারে 6 তলার প্রত্যেকটি ফ্লোরে বেশ কিছু করে ঘর রয়েছে এবং সেই ঘরগুলোতে কোথায় কত পর্যটক ছিল সেই হিসাব কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে, বা তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, এখন ভিতরে কোথায় বা কোন ঘরে কতজন আটকে রয়েছেন এবং তারা আটকে থাকলে কী অবস্থাতে রয়েছেন, কতটা সুরক্ষিত অবস্থায় রয়েছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। এবং তার পাশাপাশি যেটা আমি তোমাকে জানাবো, এখনও পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে বা দমকলের তরফ থেকে জানতে পারছি যে অগ্নিকাণ্ডের ঘটনার পর দুজন কর্মী মনোজ পাসওয়ান এবং সঞ্জয় দাস তারা ওপর থেকে আতঙ্কে ঝাঁপ দিয়েছিলেন। মনোজ পাসওয়ানের মৃত্যু হয়েছে, সঞ্জয় দাস হোটেল কর্মী তিনি আহত অবস্থাতে হাসপাতালে ভর্তি ছিলেন। সব মিলিয়ে 7 জনকে এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত অবস্থাতে বা অসুস্থ অবস্থায়, এমনটাও জানতে পারছি আমরা। তবে যে ছবি আমরা এখানে পৌঁছানোর পর দেখতে পেয়েছিলাম যে হোটেলের ঘরের দরজা দিয়ে বেরোতে না পেরে বাইরের করিডোরে পুরো ধোঁয়ায় ভরে যাওয়ার কারণে দুজন ঝাড়খণ্ডের বাসিন্দা যারা এখানে চিকিৎসার জন্য এসেছিলেন, এই হোটেলেই ছিলেন, আজকে রাতেই তাদের ট্রেন ছিল, তারা জানালা দিয়ে বেরিয়ে এসে জানালার ওপরে একেবারে 4 তলার জানালার ওপরের যে কার্নিশ, সেই কার্নিশে প্রায় 40 থেকে 45 মিনিট তারা ঠায় দাঁড়িয়েছিলেন। কারণ প্রথমটায় দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়, তাদের কাছে উঁচু মই ছিল না, যার জন্য তাদেরকে নামানো সম্ভব হয়নি। পরবর্তীতে ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের যে ইঞ্জিন এসে পৌঁছয় বা গাড়ি এসে পৌঁছয়, তাদের যে মই ছিল সেই মইতে করে কিন্তু তাদেরকে নামিয়ে আনা যায়। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে ছাদের ওপরে এই হোটেলের বিভিন্ন ঘরে থাকা বহু গেস্ট তারা ছাদে গিয়ে নিজেদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে নিচে থাকা দমকল কর্মী বা পুলিশের যারা কর্তব্যরত অবস্থায় রয়েছেন তাদেরকে তারা জানাতে থাকেন যে তারা আটকে রয়েছেন। এবং পরবর্তীতে ল্যাডার এসে পৌঁছয় এবং ল্যাডার আসার পরেই কিন্তু ল্যাডার দিয়ে এই ছাদের ওপরে যারা আটকে ছিলেন তাদেরকে নামিয়ে আনার কাজ শুরু হয়। এবং যে বিষয়টা তোমাকে কিছু সময় আগেই বলছিলাম যে ছাদ থেকে নিচে নামিয়ে আনা আবার ল্যাডারকে উপরে পাঠানো, এই সময়টা কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাচ্ছিল, যার জন্য কিন্তু ইতিমধ্যেই যেটা করা হয়েছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য যে ইতিমধ্যেই কিন্তু এই ছাদের বা এই যে 6 তলা হোটেল তার পাশেই যে আরও একটি বহুতল রয়েছে, সেই বহুতলের ছাদে নিয়ে চলে যাওয়া হচ্ছে যারা আটকে রয়েছেন তাদেরকে, যার ফলে খুব কম সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করা সম্ভব হচ্ছে। তবে এখনও পর্যন্ত কতজন আটকে রয়েছেন বা কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। আর সেটাই জানার জন্য ইতিমধ্যে দমকল কর্মীরা ভিতরে ঢুকে প্রত্যেকটি ঘরে, যেটা কিছু সময় আগেই মেয়র ফিরহাদ হাকিমও জানালেন আমাদেরকে, যে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দমকল কর্মী থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা সদস্যরা রয়েছেন তারা খতিয়ে দেখছেন যে কোথাও কেউ আটকে আছে নাকি, আটকে থাকলে কী অবস্থায় রয়েছে। কারণ এই হোটেলের কিন্তু পুরো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু এই হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই পরিস্থিতি যে আরও ভয়াবহ হতো তা কিন্তু এখানকার আশপাশের ছবিটা দেখলে কিন্তু স্পষ্ট হবে। কারণ এখানে আশপাশে ঘিঞ্জি এলাকা, আশপাশে বহু গোডাউন রয়েছে, কাপড়ের গোডাউন থেকে শুরু করে বহু গোডাউন রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে কিন্তু আরও ভয়াবহ বা মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারত। যদিও খুব অল্প সময়ের মধ্যে দমকলের তৎপরতাতে এই 6 তলা যে হোটেল সেই হোটেলের মধ্যেই আগুনকে আটকে রাখা সম্ভব হয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে হলেও সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এখনো কিন্তু তুমি নজর রাখো সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আজিজ, তোমাকেও। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এখনো অবধি আমাদের কাছে যা আপডেট আসছে, ঝাঁপ দিয়ে আহত আরো দুজন ছিলেন, দুজন কর্মী যারা হোটেলের, তারা দুজনেই ঝাঁপ দিয়েছিলেন। একজনকে হাসপাতালে চিকিৎসাধীন, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অপর একজন ব্যক্তি তার মৃত্যু হয়েছে। আতঙ্কিত হয়ে তারা ঝাঁপ দিয়েছিলেন। এখনো অবধি কিছু মানুষ আটকে রয়েছেন, তাদেরকে যুদ্ধকালীন তৎপরতায় তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলেন কলকাতার মেয়র এবং পৌঁছে গেছিলেন পুলিশ কমিশনার। এখনো অবধি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে পরিস্থিতি এখনো পুরোপুরিভাবে এখন অবধি স্বাভাবিক হয়নি, সেটাই এখন অবধি জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে যে কোনো মুহূর্তে পাকিস্তানে প্রত্যাঘাত, সন্ত্রাস মোকাবিলায় সেনাকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর। প্রত্যাঘাতের কৌশল সেনাই ঠিক করবে, কবে, কোথায়, কিভাবে অপারেশন তা ঠিক করার জন্য সেনাকে পূর্ণ স্বাধীনতা। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে 3 বাহিনীকে বার্তা প্রধানমন্ত্রীর। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদী। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, 3 বাহিনীর প্রধান। পহেলগাঁও আবহে এবার কি পাকিস্তানের বিরুদ্ধে আরো বড় কোনো সিদ্ধান্ত? প্রত্যাঘাতের প্রহর গুনছে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক প্রধানমন্ত্রীর। এরপর সেনা প্রধান, আধা সেনার সঙ্গে বৈঠক, মিটিং হতে পারে গভীর রাত পর্যন্ত। এই মুহূর্তের আপডেট।
ওই যে বলছিলাম প্রত্যাঘাতের প্রহর গুনছে পাকিস্তান, জোর তৎপরতা দেখা যাচ্ছে, একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আরএসএস প্রধান, সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ধর্মের সঙ্গে অধর্মের লড়াই, রাজাকে রাজধর্ম পালন করতে হবে, পেহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর মন্তব্য করেন মোহন ভাগবত। আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিনে দ্বারোদ্ঘাটন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। তার আগে মঙ্গলবার পূর্বসূচি অনুযায়ী মহাযজ্ঞে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ণাহুতি দেন তিনি, উড়ল ধ্বজা। সরকারি টাকায় ধর্মীয় কিছু তৈরি করা যায় না, ফের তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত রবিবার বিকাল 5:30টায় পুরীর নিয়মে দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠায় শুরু হয় আচার অনুষ্ঠান। মঙ্গলবার শাস্ত্রীয় মতে শুরু হয় পুজো পাঠ ও হোমযজ্ঞ। জগন্নাথ দেবের মূল মন্দিরের সামনে হোমযজ্ঞ করার জন্য তৈরি করা হয়েছিল অস্থায়ী আটচালা ঘর। মঙ্গলবার থেকে সেখানেই দুবেলা পুজো এবং হোমযজ্ঞ চলে। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইসকন থেকে 17 জন সাধু তাতে সামিল হন। 100 কুইন্টাল আম ও বেলকাঠ এবং 2 কুইন্টাল ঘি পোড়ানো হয়। এদিন মহাযজ্ঞে পূর্ণাহুতি দেন মুখ্যমন্ত্রী, নিজের হাতে আরতিও करें ममता बंदोपाध्याय। और तीर्थ स्थान सबके लिए है, एक किसी का धर्म का अधिकार किसी को अकेला नहीं होता, सबको बांटने इसको देखने पड़ता है। इसको अगर अंतर से दिल से आप छुए ना तो ये देखना नहीं है कि इधर जाए ना उधर जाए ना उधर जाए, हर जगह में हम लोग जा सकते हैं। सरकारी टाकाय किभाबे मंदिर निर्माण, फिर कटाक्ष विरोधी दल नेतार। गवर्नमेंट रुपया में कोई टेम्पल नहीं बनता, कोई रिलीजियस प्लेस नहीं बनता। दैट प्लेस द ऑफिशियल नेम इज द जगन्नाथ धाम कल्चरल सेंटर। इट्स ए कल्चरल सेंटर, नॉट टेम्पल। डोंट मिसलीड द पीपल ऑफ बेंगल। प्रपोज्ड किरम চেহারা হবে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করছেন, পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী। তখন কোথায় বিজেপি, কোথায় কি? জগন্নাথকে নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও অযোধ্যাতে কিন্তু হেরেছিল সেই বিজেপি। দিদি জগন্নাথ দেবের মন্দির করলেই আপনি পার পেয়ে যাবেন এমন ভাবনা দ্বারা প্রভাবিত হবেন না। জগন্নাথ দেব বেশ ছিল পুরীতে সমুদ্রে দাঁড়িয়ে, দিদি বললো না ওখানে থাকাবেন, আমি হায়ার করে নিয়ে আসবো তোমাকে। কেন? আমার ভোটের দরকার ভাই, এখন চলো। বুধবার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পরেই স্নান এবং বস্ত্র পরিধান প্রক্রিয়া শুরু হবে। রীতি মেনে জগন্নাথ দেবকে 56 ভোগ অর্পণ করা হবে। জগন্নাথ দেবের ভোগে থাকবে গজা, পেঁড়া, রসগোল্লাও। দীঘার জগন্নাথ মন্দিরে কাঠের বিগ্রহের পাশাপাশি থাকছে পাথরের বিগ্রহ। কাঠের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠায় পুরী থেকে আসা পান্ডারা, পাথরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠায় ইসকনের সন্ন্যাসীরা। আগামীকাল 3টি পর্যায়ে প্রাণ প্রতিষ্ঠা। বিগ্রহকে সোনা, রূপো ও তামার তার দিয়ে বেঁধে সেই তার প্রধান পুরোহিতের কোমরে বাঁধা হবে। তারপর হবে ওই 3 ধাপ, প্রথমে ঘট স্থাপন, তারপর কুণ্ড ও শেষে প্রতিবিম্ব। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। আগামীকাল দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন। মন্দিরের উদ্বোধনে সরকারিভাবে আমন্ত্রণ পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুষ্ঠানে যোগ দেবেন না আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তবে আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সস্ত্রীক দিলীপ ঘোষ, খবর সূত্রে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, অনুষ্ঠানে যোগ দেবেন না আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তবে উপস্থিত থাকতে পারেন, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সস্ত্রীক দিলীপ ঘোষ, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। আগামীকাল দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন। মন্দিরের উদ্বোধনে সরকারিভাবে আমন্ত্রণ পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুষ্ঠানে যোগ দেবেন না আগে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তবে আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সস্ত্রীক দিলীপ ঘোষ। কোণঠাসা হয়েও যুদ্ধজিগির পাকিস্তানের, ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক সেনার। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ। জম্মুর প্রাগওয়াল সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন। পাকিস্তানকে সমুচিত জবাব ভারতীয় সেনার। এদিকে ফের প্রকাশ্যে অস্ত্র হাতে দিলীপ ঘোষ। মঙ্গলবার ছিল জঙ্গিপুর বিজেপি সাংগঠনিক জেলার সমাবেশ। মঞ্চে দা উঁচিয়ে সভা শুরু করেন দিলীপ ঘোষ। শুধু হাতে দা নিয়েই নয়, সকলের বাড়িতে অস্ত্র রাখারও নিদান
প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির। দিলীপ ঘোষের মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড়। হলে ধর্ম রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য লড়াই করতে হবে। সেই জন্য আমাকে হাতিয়ার দিলে হবে না, প্রত্যেক হিন্দুর বাড়িতে হাতিয়ার রাখতে হবে। কি রাখবেন তো? আমার বাড়িতে অনেক হাতিয়ার আছে, তলোয়ার আছে, ত্রিশূল আছে, আমাকে সবাই দেয়, কিন্তু আপনার বাড়িতে থাকা চাই। প্রত্যেকটি দেবী দেবতার হাতে হাতিয়ার আছে, খালি হাতের আমাদের ভগবানের আমরা পূজা করি না। আসানসোলে পানীয় জলের দাবিতে তৃণমূল পরিচালিত পুর নিগমে বিক্ষোভ দেখালো তৃণমূলী। তৃণমূল নেতা পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। কুলটি বোরোর 19, 59 ও 73 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় পানীয় জলের চরম সংকট। পূর্ণেন্দু রায় প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে কুলটিতে কোটি কোটি টাকা ব্যয় করে পানীয় জলের প্রকল্প করার পরেও কেন মানুষ জল পাচ্ছেন না? তারই প্রতিবাদে আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হয়। সমস্যা সমাধানের আশ্বাস মেয়র বিধান উপাধ্যায়ের। শিয়ালদা থেকে বউবাজারের মধ্যে মেট্রো চালুর ছাড়পত্র অনুমতি দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু করতে আর কোনো বাধা রইল না। গত রবিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো লাইন পরিদর্শন করেন। দুটি রেক সফলভাবে যাওয়ার পর পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।